ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব 2023 সালে রিলিজ হওয়া মনস্টার থ্রিলার মুভি, যার নাম ফিশ মনস্টার অফ হান্ট রিভার। এখানে দেখানো হয় এক গ্রামে তাদের দেবতার নদীতে বিশাল এক ভয়ঙ্কর দানবের আবির্ভাব হয়। এমনকি কেউ কেউ নদীর আশেপাশে দেখতে পায় এক সুদর্শন রাক্ষসী নারীকে। গ্রামের মানুষের ধারণা এই রাক্ষসী নারী এই নদীতে থাকা দানবটি। এক এক করে বহু মানুষই মারা যেতে থাকে। এই অভিশাপ থেকে নিজেদের আর গ্রামকে বাঁচাতে তারা প্রিস্টের হেল্প নেয় আর শুরু করে কালো জাদু, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এরপর তারা এই দানব আর এই মেয়েটি সম্পর্কে যা জানতে পারে তাতে করে গ্রামের মানুষের হুঁশ উড়ে যায়। ফ্রেন্ডস, এখানেই রয়েছে মুভির ইন্টারেস্টিং টুইস্ট, যা দেখার পর মুভি সম্পর্কে সব ধারণাই পাল্টে যাবে। তো চলুন ফ্রেন্ডস, মুভির ভয়ঙ্কর আর লোমহর্ষক ঘটনার এক্সপ্লেইন জানা যাক। তো মুভির শুরুতেই হাঙ্গা নামের এক প্রাচীন গ্রামকে দেখানো হয়। হান নদী থেকে এই গ্রামের নাম হাঙ্গা রাখা হয়। এই গ্রামের মানুষের কাজই ছিল মাছ ধরা। হান নদীকে তারা দেবতার নদী মনে করে আর এই নদীর মাছ ধরেই তারা বিক্রি করে পরিবারকে বাঁচায়। এরপর আমরা ধাবো নামের এক লোক আর তার মেয়ে ইয়াওকে দেখতে পাই। ধাবো একজন সায়েন্টিস্ট। তো মেয়েটি তার বাবাকে বলছিল, বাবা সত্যিই কি মাছের দেবতা বলতে কিছু আছে? ধাবো বলে, এটা শুধু গল্প মাত্র বাবা। পরের সিন দেখানো হয় আর হান নদীর সামনেই গ্রামের প্রধান আর বাকিরাও দেবতার প্রার্থনা করছিল, কারণ তাদের নদীতে থাকা সব মাছই মারা গেছে আর তাদের ধারণা দেবতা রাগান্বিত হয়ে অভিশাপ দিয়েছে। এমন সময় সেখানে ধাবো আর ইয়াওকে দেখে তার চাচা ব্যাং খুব খুশি হয়ে যায়। এরপর ব্যাং দাবোকে জিজ্ঞেস করে, তুমি এখানে? ধাবো বলে, আমার কাছে চিঠি এসেছে, তুমি আমার সাথে শহরে যেতে চাও। ধাবোর ভাই বলে, কিসের চিঠি? আমি তো শহরে যেতে চাই না। এমন সময় সু নামের এক মহিলা সেখানে আসে আর প্রধানকে বলে, এই ঘটনা কোনো দেবতার কাজ ছিল না, এটা করেছে সেই দানবী মহিলা যাকে কাল রাতে আমি আর হুও দেখেছিলাম। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হুও আর সু যখন রাতে মাছ নিয়ে বাড়ি ফিরছিল তখন নদীর কাছে এক রাক্ষসী মহিলাকে ভয়ানক অবস্থায় তারা দেখতে পায় আর হঠাৎ তারা তাদের পিছনে এক মাছের মতো দেখতে দানবকে দেখে। তারপর আর কিছুই মনে নেই। তারপর থেকে হুও নিখোঁজ। এরপর ধাবো একটি মাছকে এক্সপেরিমেন্ট করে। তারপর সে গ্রামের সবাইকে জানায় পানিতে সমস্যার জন্য মাছগুলো মারা গেছে। এরপর তার ভাইকে বলে, পানি সরানোর ব্যবস্থা করো, নয়তো পানি দূষিত হবে। এরপর ইয়াও হারতে হারতে কিছুটা দূর এগিয়ে যায় আর হঠাৎ কেউ তার নাম ধরে ডেকে ওঠে। ইয়াও তাকিয়ে দেখে এক মহিলা আর এই মহিলাটিকেই সু দেখেছিল। তখন মহিলাটি ইয়াওকে একটা লকেট দেয় আর বলে, এটা তোমার মায়ের, তুমি আমার কথা কাউকেই বলবে না। দূর থেকে ধাবো মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত সেখানে চলে আসে আর মেয়েকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কিন্তু ইয়াও ধাবোকে কোনো অ্যান্সারই দেয় না। তারপর ধাবো ইয়াওকে বলে, তোমার হেয়ার ব্যান্ডটি কোথায়? ইয়াও তখন মাথায় হাত দিয়ে বলে, আমি জানি না। কিন্তু ইয়াও তখন লকেটটির কথা বাবাকে লুকিয়ে ফেলে। ফ্রেন্ডস, এই সম্পর্কে মজার টুইস্টের সামনে দেখানো হবে। তখনই আমাদের ভ্যাকসিনের কিছু দৃশ্য দেখানো হয় আর ঘটনাটি ছিল বহু বছর আগের। সেখানে দেখানো হয় গ্রামের প্রধানের ছেলে মাসানের সন্তান জন্মের জন্য অপেক্ষা করছিল। মাসানের স্ত্রীর অবস্থা খুব খারাপ হতে থাকে আর মেয়েটিকে তখন শহরে নিতে বলা হয়, কিন্তু মূর্খ প্রধান তার কুসংস্কারের কারণে মেয়েটিকে এখানে ডেলিভারি করায় আর এক কন্যা সন্তান জন্ম দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটিই মারা যায়। এরপর মাসানকে দেখানো হয় আর মাসান শহর থেকে ফিরে এসে তার স্ত্রীকে মৃত দেখে কান্নায় ভেঙে পড়ে। তারপর মাসান প্রধানকে বলে, ওর মৃত্যুর জন্য তুমি দায়ী, এমনকি তোমরা সাহায্যকারী সবাই, আমি এটা কখনোই ভুলবো না। এমন সময় সেই গ্রামে আরো একটি কন্যা সন্তানের জন্ম হয়। ফ্রেন্ডস, এই ঘটনাকে কেন্দ্র করেই রয়েছে মুভির মেন স্টোরি, যা মুভির এন্ডে দেখতে পাবেন। এরপর মুভির প্রেজেন্ট দেখানো হয় আর আমরা দেখতে পাই গ্রামের প্রধান সুকে শাস্তি দিচ্ছিল, কারণ সে নাকি মিথ্যের আতঙ্ক ছড়াচ্ছে গ্রামে। তখন সু খুব চিল্লাতে থাকে আর চিৎকার শুনে ধাবো ইয়াওকে নিয়ে ছুটে আসে। হঠাৎ করেই পানিতে ভেসে ওঠে হুয়োর মৃতদেহ। হুয়োকে এই অবস্থায় দেখে গ্রামের সবাই ভয় পেয়ে যায়। সবার ধারণা মাছের দানবই হুয়োকে মেরে ফেলেছে। এরপর সবাই দানবটিকে শান্ত করার জন্য হুয়োর বডি নিয়ে রিচুয়াল করে, তারপর তাকে পুড়িয়ে ফেলে। আর এটা দেখে পরদিন ধাবোর মনে পড়ে তার স্ত্রীও সেম একইভাবে পানিতে পড়ে মারা গিয়েছিল আর তাকে বাঁচাতে গিয়েই ব্যাংকের পা ভেঙে যায়। তখনও প্রধান ধাবোর স্ত্রীকে মাছের দানব মেরেছে এটা মনে করে তাকেও পুড়িয়ে ফেলে। তো পরদিন ধাবো মেয়েকে নিয়ে চলে যাবে আর তাই সে মেয়েকে নিয়ে তার স্ত্রীর সমাধির কাছে আসে। এমন সময় ইয়াওয়ের হাত থেকে তার লকেটটি পড়ে যায় আর এটা দেখে ধাবো চমকে ওঠে।
মেয়েকে বলে, তুমি এটা কোথায় পেয়েছো? এটা তো তোমার মায়ের সাথে দাফন করা হয়েছিল। ধাবু তখনই দ্রুত করে তার স্ত্রীর সমাধি চেক করে আর দেখে তার স্ত্রীর সমাধি ভেঙে কেউ চুরি করেছে। ঠিক তখনই ধাবু সেখানে কিছুর সাউন্ড শুনে আর চেক করতে ইয়াওকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। জঙ্গলের অনেকটা ভেতরে গিয়ে ধাবু অবাক হয়ে যায়, কারণ সেখানে মানুষের অনেকগুলো খুলে রাখা ছিল। এটা দেখে মনে হচ্ছিল এখানে কেউ জাদুতন্ত্র করেছিল। তখন খোঁজার পর ধাবু সেখানে তার স্ত্রীর কিছু চিহ্ন দেখতে পায়। এমন সময় ইয়াওকে কেউ নিয়ে যায় আর ফাঁদে ফেলে ধাবুকে বন্দি করে ফেলে। এটা সবটাই ছিল আগে থেকে প্ল্যান করা। ধাবু খুব আঘাত পেয়ে যায়। এরপর কোনোভাবে নিজেকে সেখান থেকে মুক্ত করে নেয়। ধাবু মেয়েকে পাগলের মতো খুঁজতে থাকে আর নদীর কাছে চলে আসে। সেখানেই তার দেখা মেলে মাছের দানবের সাথে। দানবটি ধাবুকে দেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে। ইয়াও সেখানেই বেহুশ অবস্থায় ছিল। এরপর ধাবু মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। রাত হয়ে যায় আর ধাবু দেখে নদীর কিনারায় তার স্ত্রী জ্যান বসে আছে। জ্যানকে সেখানে দেখে ধাবু কাছে গিয়ে তার সাথে কথা বলে। আর সেই সময় পিছন থেকে মাছের দানবটি ধাবুর উপরে অ্যাটাক করে। ধাবু তখনই লাফিয়ে ওঠে আর এটা সে স্বপ্ন দেখছিল। ঘুম ভেঙে জানতে পারে ইয়াও কোনো কথাই বলছে না। গ্রামের এই অবস্থা দেখে ধাবু ডিসাইড করে আজ রাতেই সে মেয়েকে নিয়ে শহরে ফিরে যাবে। অনেকটা দূর চলে আসার পর ধাবু দেখে রাস্তার উপরে পাহাড় ভেঙে পড়ে গ্রামের এক গুরুজন মারা গিয়েছে। পরদিন সকালে গ্রামের সবাই সেখানে আসে আর উদ্ধারের কাজ শুরু করে। প্রধানের সহকারী জানায় রাস্তা ঠিক হতে 3 থেকে 4 দিন সময় লাগবে। কোনো উপায় না পেয়ে ধাবু আবারও বাড়ি ফিরে যায়। মেয়েকে নিয়ে ধাবু খুব চিন্তায় পড়ে, কি করবে এখন। এমন সময় হঠাৎ ইয়াও জেগে যায় আর বড় অদ্ভুত আচরণ করতে থাকে। সে হিংস্রতার সাথে কিছু আঁকার চেষ্টা করছিল। এতে করে ধাবু আরো বেশি ঘাবড়ে যায়। তখন ধাবু মেয়েকে থামাতে গেলে মেয়ে ধাবুকে কামড়ে দেয়। এরপর ব্যাং ধাবুকে বলে, অনেকেই এক মহিলাকে দ্বিতীয় পর্বতে কালো জাদু করতে দেখেছিল, কিন্তু কেউ সাহস করে যেতে পারেনি। ইয়াওকে বাঁচাতে তুমি কি একবার চেষ্টা করবে? সু যে মহিলাকে দেখেছিল সেটা হয়তো ওই মহিলাই হবে, তবে আমি জানি না সত্যটা কি। মেয়ের কথা চিন্তা করে রাতেই ধাবু সেই মহিলার খোঁজে রওনা হয়। আর এদিকে সেই মহিলাকে দেখানো হয় মন প্রাণ দিয়ে তার মন্ত্র চলতে থাকে। এমনকি সেখানেই আমরা ইয়াওয়ের সেই হেয়ার ব্যান্ডটি আর তার চুল দেখতে পাই। এর মানে এই সব ঘটনার পেছনে এই মহিলাই ছিল। কিন্তু কেন? না জেনে ধাবু মেয়েকে বাঁচাতে সেই গুহার ভিতরে ঢুকে পড়ে। মহিলাটি ধাবুকে দেখে প্রথমেই তার মন্ত্র দিয়ে ধাবুকে তার স্ত্রী জ্যানের নেশায় ধরিয়ে দেয়। যখন ধাবু খুব নেশায় চলে আসে সেই সময় অন্য কেউ ধাবুকে বাড়ি মেরে দেয়। কিছু সময় পর ধাবু চোখ মেলে নিজেকে বন্দি অবস্থায় দেখতে পায়। সেই সময় মাস্ক পরা এক লোক ধাবুর সামনে আসে আর এক এক করে ধাবুর 5টি আঙ্গুলের নখে তুলে ফেলে। অসহ্য যন্ত্রণায় ধাবু খুব চিল্লাতে থাকে। তাকে সাহায্য করার কেউই ছিল না সেখানে। অন্যদিকে দেখানো হয় ইয়াওকে। গভীর রাতে সে মাছের দানবটি তার রুমে ঢুকে পড়ে আর ইয়াওকে মারার জন্য চেষ্টা করে। ইয়াও দানবটিকে দেখে চিৎকার দিয়ে ওঠে। তখনই ব্যাং রুমে চলে আসে আর ব্যাং বুঝতে পারে ইয়াও স্বপ্ন দেখছিল। রুমের মধ্যে ধাবুকে না দেখে ব্যাং চিন্তায় পড়ে যায় আর ধাবুকে খুঁজতে চলে যায়। এদিকে সেই মাস্ক পরা লোকটি ধাবুকে বন্দী অবস্থায় সেখানে আগুন লাগিয়ে দেয়। কিছু সময় পর ধাবুকে খুঁজতে ব্যাংকও ঠিক এখানেই চলে আসে। তারপর সে ধাবুকে বাঁচাতে খুব চেষ্টা করে, কিন্তু তার নিজেরও পা ভাঙা ছিল। তাই খুব কষ্ট করে ধাবুকে টেনে বের করে সেখান থেকে নিয়ে আসে আর দুজনই জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে আগুন দেখে গ্রামের প্রধান সহ সবাই সেখানে চলে আসে আর দ্রুত করে ধাবু আর তার ভাইকে বের করে নেয়। এমনই সময় প্রধান সেখানে একটি ছবি পেয়ে চমকে উঠে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অনেক বছর আগে এখানে কয়লার খনিতে কাজ করতে গিয়ে বিশাল এক বিস্ফোরণ হয়। অনেক মানুষ মারা যায় তখন। আর সেই সময় ওই খনিতে থাকা প্রধানের ছেলেও মারা যায়। এতে করে আমরা বুঝতে পারি এই ছবিটি ছিল প্রধানের ছেলের। যাই হোক, এরপর সন্দেহ করে প্রধান তখনই দ্রুত ছুটে আসে সেই কয়লার খনিতে। আর সেখানে সেই মাস্ক পরা লোককে দেখে প্রধান চমকে ওঠে। মাস্ক খোলার পর লোকটিকে দেখে প্রধান আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ এটাই ছিল তার ছেলে মাসান। সেই দিন তার ছেলে মারা যায়নি। প্রধান জানতে চায় কেন করেছে সে এমন। তখন মাসান প্রধানকে আরো ভিতরে নিয়ে আসে আর মাসান প্রধানকে জানায় সে যা করেছে এটাকে পুণ্যজন্ম বলে। ছেলেটি আরো বলে, তুমি কি ভুলে গেছো? তোমার জন্যই আমার স্ত্রী মারা গেছে। আমার মেয়েকেও আমি হারিয়েছি। আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো না, তবে আমার মেয়েকে আমি আবারও জীবিত করব। প্রধান এই সব শুনে বিশ্বাস করতে পারে না, তার ছেলেই এসব করেছিল। প্রধান সেই গুহায় ওই মেয়েটিকেও দেখে। মানে এখানে সেই মেয়েটি আর প্রধানের ছেলে মিলেই
পুণ্যজন্মের জন্যই এই সব করেছিল। আর মাসানের মেয়েকে পুণ্যজন্মের জন্য এই হান পরিবারের কোনো মেয়েকে জীবিত লাগবে। ইয়াও ছাড়া এই হান পরিবারে আর কোনো মেয়েই ছিল না। তাই চালাকি করে মিথ্যে বলে মাসানি ধাবকে চিঠিটি পাঠিয়েছিল, যাতে করে ধাবো তার মেয়েকে নিয়ে আবারও গ্রামে ফিরে আসে। আর ওই মেয়েটি কোনো রাক্ষসী মেয়ে ছিল না, সে নিজেই একজন তান্ত্রিক। এরপর মাসান প্রধানকে বলে, তুমি আমাকে ইয়াওকে এনে দিবে, নয়তো আমি সত্যিই শেষ হয়ে যাব। এদিকে ধাবো কিছুর সাউন্ড শুনে ঘুম ভেঙে যায়। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, তাই কাছে থাকা দেশলাইয়ের আলো জ্বালিয়ে নেয়। কিন্তু তখনই ধাবো সামনে দেখে ভেজা অবস্থায় কেউ দাঁড়িয়ে আছে। ভালোভাবে লক্ষ্য করে এক আত্মাকে দেখে ধাবো চমকে ওঠে, আর তখন তার ঘুম ভেঙে যায়। ধাবো বুঝতে পারে তার জ্ঞান ফিরেছে, কারণ সেই ঘটনার পর থেকে ধাবোর হুঁশ ছিল না। এরপর তখনই সে একটা পেইন্টিং করতে বসে, যেটা সে তান্ত্রিকের গুহাতে দেখেছিল। তারপর সেই পেইন্টিং এর অর্থ জানার জন্য সু আর প্রধানের সহকারীকে এক পৃষ্ঠ মহিলার কাছে পাঠায়। মহিলাটি পেইন্টিং দেখেই বুঝে ফেলে এটা পুণ্যজন্মের কৌশল। মহিলা বলে, একটা পুণ্যজন্মের জন্য 3টি জীবনের হত্যা দরকার, আর এদের সাথে পানি, পাহাড়, আগুনের মিল থাকতে হবে। এর মানে ছিল হুয়ের মৃত্যু পানিতে, আর সেই বয়স্ক লোক যে পাহাড় ধসে মারা গিয়েছে। এমনকি 3 নাম্বার ধাবু নিজেই ছিল, কিন্তু সেটা সাকসেস হয়নি। আর এতে করে আমরা বুঝতে পারি মাসান এই পুণ্যজন্মের জন্যই এই হত্যাগুলো করেছিল। যাই হোক, এরপর তারা বাড়িতে চলে আসে। ধাবু আর বাকিদের বিষয়টি জানায়, কিন্তু গ্রামের সবাই এখনো ভাবে এই সবকিছু সেই মাছের দানবের জন্যই হচ্ছিল, আর ওই মেয়েটিও দানবের সাথে জড়িত। এমন সময় সুয়ের নজর যায় ইয়াওয়ের দিকে, আর ইয়াও আবারও অদ্ভুত আচরণ করতে থাকে। ধাবো যখন রুমে এসে ইয়াওকে টাচ করে, তখন সে শান্ত হয়ে যায় আর বাবা বলে ডেকে ওঠে। ইয়াও খুব কান্না করে দেয়। ধাবো আর বাকিরা ইয়াওয়ের মুখে কথা শুনে খুশি হয়ে যায়। সেই সময় ইয়াও বাবাকে বলে, আমি জানি মাছের দানব আমাকে নিয়ে যাবে আমার মায়ের মতো। ইয়াওকে তার বাবা, এমনকি তার চাচা খুব ভালোবাসে, আর তাদের এই হান পরিবারে এই একটি মাত্রই মেয়ে রয়েছে। পরের সিনে দেখানো হয় ধাবো সুয়ের সাথে সেই রাতের ঘটনা নিয়ে কথা বলছিল, আর এদিকে প্রধান আসে ধাবোর বাড়িতে। এমনকি সে ইয়াওকে তুলে নিয়ে যেতে নেয়। সেই সময় ব্যাংক প্রধানকে বাধা দিতে গেলে উপর থেকে ছুরি পড়ে ব্যাংকের মৃত্যু হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ধাবো বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে ভাইকে মৃত দেখে ধাবো ভাইয়ের জন্য খুব কাঁদতে থাকে। ধাবো বুঝতে পারে না এসব কি হচ্ছে, কারণ এই সবকিছুই তার অজানা ছিল। এদিকে গ্রামের মানুষ বলতে থাকে, এই মাছের দানবের জন্যই পুরো পরিবার শেষ। হান পরিবারের কাউকেই আর বাঁচতে দিল না, এমনকি ছোট মেয়েটিকেও নিয়ে গেল। ধাবো তো নিজেই জানে না কিভাবে তার ভাই মারা গেছে। প্রচন্ড রেগে ক্ষোভে ধাবো সেই রাতেই রওনা হয় মাছের দানবকে শেষ করার জন্য। ধাবোর উপস্থিতি বুঝতে পেরে দানবটি পানি থেকে উঠে আসে। ফার্স্ট টাইম ধাবই প্রথম আক্রমণ করে দানবটিকে। এরপর দুজনেরই লড়াই শুরু হয়। দানবটি যখন ধাবকে আটকিয়ে ফেলে, কৌশলে ধাবো দানবটির পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর দানবটি তখন পালিয়ে যায়। তবুও ধাবো অপেক্ষায় থাকে দানবটির, আর সেখানেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ চিল্লানোর সাউন্ড শুনে ধাবো জেগে যায়, আর দেখে দূরে জঙ্গলে আগুন লেগেছে। এটা দেখে ধাবো দৌড়ে আসে সেখানে, আর দেখে প্রধানকে আগুনে পুড়িয়ে কেউ মেরে ফেলেছে। কি হচ্ছে এসব এই গ্রামের মানুষের সাথে কেউই বুঝতে পারছে না। এমনই সময় ধাবো বডির কাছেই প্রধানের ছেলে সেই ছবিটি খুঁজে পায়, আর সাথে ছিল ইয়াওয়ের সেই হেয়ার ব্যান্ডটি। এটা দেখে ধাবো সন্দেহ হয়, আর প্রধানের সহকারীকে জিজ্ঞেস করে, আমাকে সত্যি করে বলো, সেদিন আগুনে পুড়ে কি প্রধানের ছেলে মারা গিয়েছিল? সহকারী ধাবো কি কিছুই বলে না, আর তাই ধাবো রেগে সহকারীকে মারতে থাকে। তারপর সে ধাবোকে জানায় সেদিন প্রধানের ছেলে মারা যায়নি, আর এটা প্রধানও জানতো না। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রধান যখন ইয়ানকে নিয়ে আসে মাসানের কাছে, আর সেই সময় মাসান প্রধানকে ছুরি দিয়ে আঘাত করে শরীরে আগুন লাগিয়ে দেয়, কারণ এই রিচুয়ালের জন্য কোনো ব্যক্তিকে আগুনে ফেলে মারতে হবে, যেটা ধাবোর সাথে করতে চেয়েছিল। মাসান নিজেই তার বাবাকে মেরে ফেলে। এরপর ধাবোকে দেখানো হয়, আর সে খুব চিন্তায় পড়ে যায়, কি করবে আর কোথায় যাবে এখন মেয়ের খোঁজে, আর কিভাবেই বা পাবে প্রধানের ছেলের খোঁজ। ধাবোর তখন এটাও মনে পড়ে যায় সেই পৃষ্ঠের কথা, যেটা সে পুণ্যজন্ম নিয়ে বলেছিল। ধাবু চিন্তা করে কাকে করানো হবে পুণ্যজন্ম। ভাবতে ভাবতে ইয়াও সেই পেইন্টিং এর কথা মনে আসে। কিছু চিন্তা করে ধাবু সেই পেইন্টিং গুলো বের করে আনে। তার ধারণা কিছু হয়তো রয়েছে এই পেইন্টিং এর মধ্যে,
আর খুব চেষ্টা করে পেন্টিংগুলো ম্যাচিং করার। অনেক চেষ্টার পর ধাবো যখন পেপারগুলো জোড়া লাগিয়ে ফেলে তখন সে আরো বেশি অবাক হয়ে যায়, কারণ এটা ছিল এই হাঙ্গা গ্রামের একটা মানচিত্র। এমনকি এই নকশাতে খনির রাস্তাটি বিশেষভাবে দেয়া ছিল। ধাবো তখনই নকশা ফলো করে ছুটে যায় খনির দিকে। আর এদিকে আমাদের ইয়াওকে দেখানো হয়। প্রধানের ছেলে আর সেই দুষ্টু মেয়েটি ইয়াওকে বেঁধে কালো জাদুর কাজ শুরু করে। পাশেই রাখা ছিল মাসানের মেয়ের হাড়ের বক্সটি। ইয়াও যন্ত্রণায় ছটপট করতে থাকে। সেই সময় ধাবো সেখানে চলে আসে। ধাবোকে দেখে প্রধানের ছেলে দৌড়ে আসে। ধাবো আর প্রধানের ছেলের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। মাসান ধাবোকে অনেক আঘাত করে, আর এদিকে সেই মেয়েটি তার কাজ চালিয়ে যায়। মাসান ধাবোকে মেরে মাথা ফাটিয়ে দেয় আর বলতে থাকে, আমি আমার মেয়েকে বাঁচাতে আমার বাবাকে মেরে ফেলেছি, কারণ সেই আমার পরিবার শেষ করে দিয়েছে। হঠাৎ মাসান তাকিয়ে দেখে তার মেয়ের আত্মা আসতে শুরু করেছে। তখন মাসান খুব খুশি হয়ে যায়। এমনই সময় সেই মেয়েটি মাসানের বাচ্চার বক্সটি ফেলে দেয় আর নিজের মেয়ের হাড়গুলো সেখানে রেখে দেয়, যার কারণে সেই আত্মাটি আবারও ফিরে যায়। মাসান এটা দেখে খুব রেগে মেয়েটিকে মারতে আসে, আর মেয়েটি ধোঁকা দিয়ে মাসানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মাসান মেয়েটির কাছে জানতে চায়, কেন করেছো এমন? তখন মেয়েটি বলা শুরু করে। মেয়েটি বলে, খনিতে আগুন লাগার পর সেদিন আমি তোমার মুখটি পুড়িয়ে দিয়েছিলাম। তোমার মেয়ে আর আমার মেয়ের জন্ম একই দিনে হয়েছিল। তখন আমাদের দেখানো হয় যেদিন মাসানের মেয়ের জন্ম হয়েছিল সেদিন আরও একটি কন্যা সন্তান জন্ম নেয়, আর ওই সন্তানটি ছিল এই মেয়েটির। এরপর মেয়েটি বলে, আমার সন্তান মারা যাওয়ার পর থেকেই তাকে আবার ফিরিয়ে আনতে তোমার মেয়েকে আমার প্রয়োজন ছিল, কিন্তু সেই দিন অ্যাক্সিডেন্টলি তোমার মেয়েটিই মারা যায়। তোমার মেয়ে সেদিন জীবিত থাকলে এখন আমার মেয়ে আমার সাথে হতো। আর এরা সবাই হান পরিবারের সদস্য। আর মেয়েটি ইয়াওকে যেদিন দেখে আবার তার নিজের মেয়েকে বাঁচানোর ইচ্ছে জেগে যায়। মাসান বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ, সেদিন তুমিই আমাকে মিথ্যা বলে এতদিন আমার সাথে ছিলে। অন্যদিকে ধাবো একটু একটু করে এগিয়ে মেয়ের কাছে চলে আসে আর মেয়ের মুখ থেকে মন্ত্র করা কাপড়টি তুলে নিতে নেয়। আর সেই মেয়েটি তখন তা দেখে ফেলে। এটি ধাবুকে কাপড় সরাতে না করে দেয়। ধাবুকে খুব রিকোয়েস্ট করে। মাসান তখনই মেয়েটির হাতটি চেপে ধরে, তাই মেয়েটি আর ধাবুর কাছে যেতে পারে না। তখন ধাবু মেয়েকে বাঁচাতে কাপড়টি সরিয়ে ফেলে, আর তাই সেই মেয়ের সন্তানের আত্মাও আবার ফিরে যায়। মেয়েটি এটা দেখে পাগলের মতো হয়ে পানিতে লাফিয়ে পড়ে আর সন্তানের আত্মাকে খুঁজতে পানিতে ডুবে মারা যায়। এরপর ধাবো মেয়েকে কোলে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এমন সময় সেই মাছের দানব তাদের পথ আটকিয়ে দেয় আর ইয়াওকে সারিয়ে তোলে। ধাবো বলে, কে তুমি? তখন মাছের দানবটি বলে, আমি হান নদীর দেবতা, আর আমি কাউকেই হত্যা করিনি। আমি তো এসেছিলাম এই গ্রামকে বাঁচাতে, গ্রামের মানুষগুলোকে সেভ করতে, যেমন করেছিলাম ইয়াওকে। তখন দেখানো হয় যতবার ইয়াও হারিয়েছিল প্রতিবারই এই দানবটি তাকে রক্ষা করেছে। এই দানবের জন্যই তাকে খুঁজে পেয়েছে। কিন্তু ধাবো ভুল বুঝে দানবটিকে আক্রমণ করে। এমনকি ইয়াও যেই পেইন্টিংগুলো করেছিল সেগুলো সব এই দানবের ইশারায় হয়েছে, কারণ দানবটি প্রধানের ছেলের সত্যতা সবার সামনে তুলে ধরতে চেয়েছিল। এমনকি এই হান নদীর সমস্ত মাছ মাসান নিজেই মেরে ফেলেছে। মুভির পরের সিনে দেখানো হয় ইয়াও আর ধাবো আসে তার চাচার সমাধির কাছে। চাচার জন্য ইয়াও প্রে করে। ধাবো ইয়াওকে বলে, আমরা আর শহরে যাব না। ইয়াও ধাবোর কথা রাজি হয়ে যায়। আর সেখানেই মাছের দানবের সাথে ধাবো ইয়াও এর একটি সুন্দর পেইন্টিং দেখানো হয়। মুভির লাস্ট সিনে ইয়াও তার বাবার সাথে ব্রাশ করছিল। এমন সময় ব্যাঙ ভিতর থেকে বেরিয়ে আসে আর তাদের সাথে মিলে সেও আনন্দের সাথে ব্রাশ করে। তবে এটা ছিল তাদের কল্পনা। এরপর মুভির সিন এখানেই শেষ করা হয়। আল্লাহ হাফেজ।